আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এদিকে সারা দেশে বিভিন্ন আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন। বগুড়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতীক সংগ্রহ করেছে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সহ নেতৃবৃন্দ। সকালে চট্টগ্রামের 16টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লা 1 আসনে বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন এবং কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও কুমিল্লা 4 আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর কর্মী সমর্থকরা প্রতীক গ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সহ জেলার 6টি আসনের 48 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। জানালেন, আহতদের উন্নত চিকিৎসায় অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ করবেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এলে ক্ষতিগ্রস্তদের দাবি দেওয়া পূরণে কাজ করার অঙ্গীকারও করেন তিনি। ইফতেখার রেজা রিপোর্ট। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকেই নিয়মিত গুলশানে দাপ্তরিক কাজ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকাল থেকেই কার্যালয়ের সামনে ব্যানার ফেস্টুন হাতে তার সাথে সাক্ষাতের প্রত্যাশায় ভিড় জমান মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা। দুপুর 12টার পর কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান। গাড়ি থেকে নেমে সরাসরি কথা বলতে চলে আসেন অপেক্ষমান মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সাথে। আমাদের আহত বাচ্চাদের আর্তনাদ স্যার আমরা প্রতিনিয়ত দেখতেছি আমাদের চোখের সামনে। আমাদের জীবন্ত লাশ নিয়ে আমরা ঘুরতেছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে। এ সময় মনোযোগ দিয়ে তাদের দাবি দেওয়া শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন তারেক রহমান। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে, যেটা আপনি বললেন, দুজনের সাথে কথা বলে আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করব। তারেক রহমানের সাথে কথা বলে নিজেদের স্বস্তির কথা জানান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা। আমরা আমাদের এই অসুস্থ বাচ্চাগুলো নিয়ে অনেক দিশেহারা যে আমরা কি করব, কোনো সরকার বা কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না। আমরা তো এই পর্যন্ত সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইনি। আমরা 100% সন্তুষ্ট, কারণ উনি গাড়ির থেকে নেমে এসে আমাদের সাথে দেখা করছে, এরকম কেউ আমাদের সাথে দেখা করেনি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি সরকারের সাথে আমাদের বাচ্চাদের এই বিষয় নিয়ে কথা বলবেন এবং উনি পরবর্তীতে সরকারে আসলে উনি আমাদের পাশে দাঁড়াবেন। আমরা চাইবো উনি মানবিক দিক থেকে এটা বিবেচনা করবেন এবং আমাদের যে স্মারকলিপিটা দেওয়া হয়েছে সেগুলা যেখানে যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন। আহতদের চিকিৎসা নিশ্চিতে দ্রুতই সাড়া পাবেন এমন প্রত্যাশা তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা 15 আসনে জামায়াতের কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে এর তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনী বিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব ব্যক্তিবিশেষের নয়, কর্তৃপক্ষের। দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে আহত কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। তিনি আরও বলেন, যারা মাথা গরম করে এমন ঘটনা ঘটিয়েছে তারা মূলত সামনে অন্ধকার দেখে এমনটি করেছে। বলেন, পুরনো ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। জনগণ অতীত বর্তমান দেখে সামনে নেতা নির্বাচন করবে। একটি সুষ্ঠু ও ভয়ভীতিহীন নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনকে যাবতীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান জামায়াত আমির। আমাদের দলের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তারা কর্তৃপক্ষকে বলবেন, কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নেবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে। কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ।
জুলাই আগস্ট আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ সুনির্দিষ্ট ৩ অভিযোগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য 18 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। এদিকে একই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ শাসনামলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন গুমের শিকার ব্যারিস্টার আরমান। এদিকে ট্রাইব্যুনাল 2 জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য দিচ্ছেন 10ম সাক্ষী আব্দুল্লাহ আল মামুন। এদিকে সকালে আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে এসেছিলেন 71 যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। রাষ্ট্রীয় বাহিনীগুলোকে মার্সেনারির মতো ব্যবহার করে বাংলাদেশে গুমকে একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল, ভিন্ন মত দমনের জন্য, প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য। তারা এমন একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল যে চাইলেই যে কোনো সময়ে যে কোনো মানুষকে তারা নাই করে দিতে পারেন এবং এর জন্য কোথাও কাউকে জবাবদিহি করতে হয় না। এই সংস্কৃতি চালু হওয়ার কারণে বাংলাদেশে হাজার হাজার মানুষ গুমের শিকার হয়েছিলেন। ঋণখেলাপিদের ৪৫ জনকে নির্বাচনের সুযোগ দেয়া নিয়ে সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুসারে এসব ব্যক্তিকে আটকানোর বিধান থাকলেও ইসির ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন বিশ্লেষক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এবার নির্বাচনও কালো টাকা ও প্রভাব বিস্তার ঠেকাতে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে তাদের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বিএনপি মনোনীত চট্টগ্রাম 4 আসনের প্রার্থী আসলাম চৌধুরী 13টি ব্যাংকের 1700 কোটি টাকা ঋণ শোধ করে দেওয়ার শর্তে মনোনয়নের বৈধতা দেয় নির্বাচন কমিশন। পত্রিকা এবং মিডিয়াতে একজন ব্যক্তিকে 100,000 কোটি টাকার হিসেব দেওয়া হলেও আজকে আপনারা কমিশনে ছিলেন, দেখেছেন বিভিন্ন ব্যাংক থেকে ওনাকে যে সমস্ত কথা, টাকার অঙ্কের কথা বলে দাবি করা হয়েছে তার কোনোটাই কিন্তু তিনি ঋণ গ্রহণ করেননি। ওই সমস্ত ক্ষেত্রে তিনি একজন গ্যারান্টার মাত্র। কিন্তু ঋণের 2% হারে 50 কোটি টাকার যে চেকগুলো দেয়া হয় তার সবগুলোই ডিজঅনার হয়ে ফেরত আসে গত কয়েকদিনে। হলফনামার তথ্য অনুযায়ী আসলামের এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং যমুনা ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পাওনা 345 কোটি টাকা। সিলেট 1 আসনে খন্দকার আব্দুল মুক্তাদিরের ব্যাংক ঋণের পরিমাণ প্রায় 840 কোটি টাকা। মনোনয়নপত্র বাতিল হওয়া এড়াতে তিনি তার অধিকাংশ ঋণ পুনঃতফসিল বা রিশিডিউল করেছেন। বগুড়া 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের 765 কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। 6 মাস আগে তাদের ঋণ পরিশোধ করার কথা আমরা প্রস্তাব করেছিলাম, সুপারিশ করেছিলাম। আমরা আরও সুপারিশ করেছিলাম যারা অভ্যাসগত ঋণ খেলাপি, যারা এই যে হ্যাবিচুয়াল ডিফল্টার, তারা যেন কোনোভাবেই নির্বাচনী অঙ্গনে প্রবেশ করতে না পারে। তো এই দুর্ভাগ্যগ্রস্ত এই সুপারিশগুলো নির্বাচন কমিশন রাখে নাই। 45 জন ঋণ খেলাপির মধ্যে অনেকেই উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে প্রার্থী হয়েছেন। এর মধ্যে জামায়াতের 2 জন, ইসলামী আন্দোলনের 2 জন সহ বিভিন্ন দলের ঋণ খেলাপি আছে এই নির্বাচনে। বিশ্লেষকদের অনেকে বলছেন গণ অভ্যুত্থানের পর ঋণ খেলাপিদের এমন সুযোগ দেয়া উচিত হয়নি। পুরনো যে ধারা তার থেকে আমরা একটুও বের হইনি আসলে। সেই পুরনো মুখগুলো, সেই পুরনো ঋণ খেলাপি, সেই পুরনো দ্বৈত নাগরিকের সেই সমস্যাগুলো আবার সামনে দিল। যদি কেউ ঋণ খেলাপি হয় তাহলে মানে কোনো কনসিডার করা বা করার কোনো সুযোগই আসলে আইনে নাই। বাছাই প্রক্রিয়া অথবা আপিল প্রক্রিয়া নিয়ে এত কথা উঠেনি। রাজনৈতিক দলগুলো এইভাবে অভিযোগ করেনি। প্রার্থীদের বৈধতা দিতে ইসির নমনীয়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং আচরণবিধি পালনে কঠোর না হয় ভালো নির্বাচন নিয়ে শঙ্কা আছে বিশ্লেষকদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দুর্বৃত্তায়ন, অনিয়ম, পরিবারতন্ত্র আর সুশাসনের অভাবে দেশের ব্যাংক খাত থেকে 3 লাখ কোটি টাকা বেরিয়ে গেছে, এমন মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন এই টাকা পাচারও হয়ে যেতে পারে। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
গভর্নর বলেন, সরকারকে রাষ্ট্রীয় মালিকানাধীন 2টি ব্যাংক রেখে বাকিগুলো একীভূত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে হলে 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট। সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারি না করলে ব্যাংক খাত আবার রাজনীতি ফিরে আসবে বলেও জানান তিনি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।